ওই সংস্কৃতির কোনো ইভেন্ট আছে নাকি রে? ও, আমি এইটাই ভাবছিলাম, ওই জন্যই জিজ্ঞেস করলাম যে ক্লাস করবি তো। আমি জানি তো সংস্কৃতির কোনো ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, আমি অল্প একটু শুরু করছি, বাকিটা না হয় সানডে সকালে করাবো। শুরু করেছি যখন ছেড়ে দেবো না। আচ্ছা দেখ, টেক্সট সামারাইজেশন, হ্যাঁ, এটা আরেকটা মডিউল আছে, দেখবি তোদের সিলেবাসে। ওই টেক্সট মাইনিং যে পোর্শনটা আছে তার আন্ডারে 4টে মডিউল আছে। ইনফরমেশন রিট্রিভাল ওটা হয়ে গেল, তারপর এই টেক্সচুয়াল এন্টেলমেন্ট, কোয়েশ্চেন আনসারিং ওইটা একটা হলো, তারপরেরটাই আছে টেক্সট সামারাইজেশন, ঠিক আছে? এটা থার্ড মডিউলটা তোদের টেক্সট মাইনিং এর আন্ডারে। তো দেখ একটুখানি বলে দিচ্ছি, তার হ্যাঁ ম্যাক্সিমামটাই সানডে বলবো আমি আবার। তো টেক্সট সামারাইজেশনের ব্যাপারটা কি বলছে যে ইট ইজ দ্য প্রসেস অফ ডিস্টিলিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন ফ্রম আ সোর্স অর সোর্সেস টু প্রডিউস অ্যান অ্যাবরিজড ভার্সন ফর আ পার্টিকুলার ইউজার অর ইউজার্স অ্যান্ড টাস্ক। তার মানে বুঝতেই পারছিস অনেকগুলো সোর্স আছে আমার ডকুমেন্ট থেকে, একদম ইম্পর্টেন্ট যে পার্টটা, যে জিসটাকে আমি তুলে আনতে চাই, যে বলছে ডিস্টিলিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, মানে আমরা একদম জিস্ট পোর্শনটুকু সামারি করে তুলে আনছি, টু প্রডিউস অ্যান অ্যাভারেজড ভার্সন ফর আ পার্টিকুলার ইউজার। একটা ইউজার হোক, সে মাল্টিপল ইউজারই হোক, যাই হোক না কেন, আমার একটা ছোট্ট অ্যাভারেজড ভার্সন চাই। তাহলে কি না, আমার একটা বিশাল একটা সোর্স অফ কালেকশন, একটা একটা কালেকশন অফ ডকুমেন্টস আছে, সেখান থেকে আমি কি চাই, একদম মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটুকুকে সেইটাকে আমি ফিল্ট্রেশন করে ছেঁকে নিয়ে তুলে আসতে চাই, মানে তুলে আনতে চাই। আমার সবটা লাগবে না, আমার ঠিক যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা কিনা পুরো ফোকাসটা যার মধ্যে কনভে করছে, পুরো ডকুমেন্টের যে মানে জিনিসটা যার মধ্যে কনভে করছে, হ্যাঁ, সেইটা কে বলা হচ্ছে টেক্সট সামারাইজেশন। আর গোলটা কি, প্রডিউস অ্যান অ্যাভারেজড ভার্সন অফ আ টেক্সট দ্যাট কন্টেন্স ইনফরমেশন দ্যাট ইজ ইম্পর্টেন্ট অর রিলেভেন্ট টু আ ইউজার। এটাই হচ্ছে মোট কথা। গোলটা হচ্ছে যে পোর্শনটা মোস্ট রিলিভেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট, সেইটাকে আমি ফেচ করে আনতে চাইছি আমার কাছে, মানে ইউজারের কাছে। সো দ্যাট ইজ দ্য গোল অফ দিস পার্টিকুলার টাস্ক, হ্যাঁ, টেক্সট সামারাইজেশন। আমার কাছে থাকতে পারে অনেক কিছু, অনেক ডকুমেন্ট, অনেক সোর্সেস আমার কাছে আছে, বাট আমি সেগুলো সব, আমার কাছে পড়ার হয়তো সময় নেই, আমি সবকিছু পড়তে আগ্রহীও নই, বা আমার কাছে সময়ও নেই। উই আর নট এট অল ইন্টারেস্টেড টু স্ক্যান ইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট। সো ইন দ্যাট কেস উই হ্যাভ টু we have to summarize the entire source of documents by filtering a certain part of the most important text. হ্যাঁ, মানে পুরো যে ইয়েটা আছে, টেক্সটটা আছে, তার সব থেকে যে মানে একদম যে রিলিভেন্ট পোর্শনটা, সেই পোর্শনটাকেই আমি ফিল্ট্রেশন করে আনতে চাইছি আমার কাছে। আমার বাকিগুলো চাই না, শুধু জিস্টটুকুকে চাই। এই হচ্ছে ব্যাপার, বুঝতেই পারছি, সামারাইজেশন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ওই থার্ড যে মডিউলটা। এইবার দেখ সামারাইজেশনের কতগুলো অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ, মানে কোন কোন কাজে আমার এই সামারাইজেশনের অ্যাপ্রোচটা কাজে লাগে আর কি। এই দেখ, হেডলাইন আছে, ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হেডলাইন, সামারি, ইমেল থ্রেডস, হ্যাঁ, সামারি, ইমেলের যে ইয়েগুলো সামারি আছে, মিনিটস অফ আ মিটিং, এই যে আমাদের এত এত মিনিট মানে মিটিং হয়, ধর বিওএস মিটিং হলো, ফ্যাকাল্টি কাউন্সিল মিটিং হলো, হ্যাঁ, তারপর ইসি মিটিং হলো, সমস্ত মিটিং এরই আমরা মিনিটসটা লিখি। হ্যাঁ, মিনিটসটা হচ্ছে যে রেজলিউশনটা নিলাম, মানে মিটিং এর যে ডিসিশনটা নেওয়া হলো, তার একটা রিটেন ডকুমেন্ট, যে সেইটাও আমরা সামারাইজেশনে আমরা লাগতে পারে আমাদের, মানে গোটা মিনিটসটা না পড়ে আমরা শুধু হয়তো জিস্টটুকুকে চাই। প্রিভিউ অফ মুভিজ, জানিস সেটা, যে একটা মুভি যদি দেখতে যেতে চাই, তার সম্বন্ধে যে কি কি ফিডব্যাক আছে, তার ফিডব্যাক অনেক অনেক দেওয়া আছে, তা আমরা একটুখানি জিস্টটুকুকে দেখে নিলাম, যে কি কি সম্বন্ধে, মানে কি কি লেখা আছে আর কি মুভিটার সম্বন্ধে। আর সিনপসিস হতে পারে, মানে সিনপসিসটা হচ্ছে আমরা থিসিস জমা দেওয়ার আগে থিসিসেরই একটা শর্টকাট ছোট একটা ভার্সন জমা দিই, ওটাকে বলা হয় সিনপসিস। সেই সিনপসিসটা আগে এক্সামিনারদের, আমি না হয় আমার সিনপসিসটা তোদের কাছে পাঠিয়ে দেবো তারা। আমিও সিনপসিস লিখেছিলাম ছোট্ট একটা 20-30 পাতার মতো, মানে আমার থিসিসটা, মানে ধর যদি কারো থিসিস হয় 200-300 পাতার, তার সিনপসিসটা হবে ওই 25-30 পাতার মতো।
ছোট্ট একটা সিনপসিস লেখা হয়। ওটার মধ্যে কি থাকে, পুরো রিসার্চ ওয়ার্কটারই একটা জিস্ট লেখা থাকে, সামারি। ঠিক আছে? এবার সেই সিনপসিসটা কি হয়, কতগুলো এক্সামিনারের কাছে পাঠানো হয়। তারা সেগুলো পড়ে ডিসাইড করে যে থিসিসটা দেখবে কিনা। মানে থিসিসটা সে এক্সামিনার হবে কি হবে না সেটা সিনপসিস করে ডিসাইড করে ফেলে। সেই জন্য আমরা যখন, মানে আমরা বলতে পিএইচডি স্কলাররা, পিএইচডি স্টুডেন্টরা যখন থিসিস জমা করে, পিএইচডি স্টুডেন্টদের ক্ষেত্রেই হয়, মাস্টার্সের ক্ষেত্রে নয়। পিএইচডি স্টুডেন্টরা যখন থিসিস জমা করে তখন তার আগে সিনপসিস দিতে হয়। সেই সিনপসিসটা আগে সারা দেশ বিদেশে অনেক জায়গায় যায়। হ্যাঁ, আমারটা যেমন ধর আইআইটি দিল্লিতে গেছিল। সেই সিনপসিসটা পড়ে সেখানকার একজন এক্সামিনার রাজি হয়েছেন যে হ্যাঁ, এই থিসিসটা আমি দেখতে পারি। আই এম ইন্টারেস্টেড টু ইভ্যালুয়েট দিস থিসিস। ওই সিনপসিসটাই হচ্ছে তার জিস্ট। পুরো থিসিসের জিস্ট হচ্ছে সিনপসিস। হুম, সেটা পড়ে ডিসাইড করে ফেললো হ্যাঁ, আই উইল ইভ্যালুয়েট দ্য থিসিস। সেটাই হচ্ছে একটা সামারাইজেশনের কাজে বলা যেতে পারে। এই যে রিভিউ জানিসই, এই যে নিউজ ডাইজেস্ট হয় না, নিউজ ডাইজেস্ট, হ্যাঁ, তারপর বায়োগ্রাফি, ধর কারো রিজিউমে, অবিচুয়ারিজ, এগুলো থেকে বায়োগ্রাফি, এগুলো থেকে আমরা সামারাইজেশন গুলোকে অ্যাপ্লাই করি। হ্যাঁ, তারপরে যে বুলেটিনস, নিউজ বুলেটিনস, এই যে ওয়েদার ফোরকাস্ট, স্টক মার্কেট রিপোর্ট, হ্যাঁ, হিস্ট্রিজ, এই যে ক্রোনোলজিক্যাল, মানে ক্রোনোলজিস অফ স্যালিয়েন্ট ইভেন্টস, যে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো আছে কি অর্ডারে ঘটেছে পরপর, তারও একটা সামারাইজেশন বা জিস্ট আমাদের লাগতে পারে। ওকে, তো কি হলো, উই আর অল ফ্যামিলিয়ার উইথ দ্য সামারিজ। আমরা এই কাজে সামারাইজেশনটা লাগাই। এটা আমরা ডেইলি, আমরা ছোট থেকেই করে আসছি, তাই না? আমরা যখন হিস্ট্রি পড়তাম তখন নিজেদের মনে একটা সামারি, একটা মনে মনে ভেবে রাখতাম না, কোনটার পর কি হয়েছে, কোন ইভেন্টের পর কি। এই ধর আমাদের যে ফ্রিডম, যে মুভমেন্ট হয়েছে ইন্ডিয়ার, যে স্বাধীনতার আন্দোলন হয়েছে, আমরা পরপর এরকম জিনিসগুলো মনে রাখতাম না। এটার পর এটা, হ্যাঁ, এটার পর এটা, এই ভারত ছাড়ো আন্দোলন, এই আইন অমান্য আন্দোলন, মানে এগুলো বলছি আর কি জাস্ট বানিয়ে। আমি নিজেও হিস্ট্রি ভুলে গেছি ইন্ডিয়া। আমি জাস্ট মজা করে মানে একটু মনে রাখার জন্য বলছি যে এই যে বলছে ক্রোনোলজিস অফ স্যালিয়েন্ট ইভেন্টস, মানে ধর ইন্ডিয়ার যে ফ্রিডম মুভমেন্ট, সেটার তো কতগুলো ইম্পর্টেন্ট ইভেন্ট আছে, পর পর কোনটা কত সালে ঘটেছে, কোনোটা 1942, কোনোটা 46, তারপরে 47। হ্যাঁ, তো এইভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারে আমরা নিজেরা একটু জিস্ট করে করে নিজের মধ্যে, মানে মনের মধ্যে সাজিয়ে রাখি, বা কোনো খাতাতেও জট ডাউন করে রাখি, তাই না? যে কোন ইয়ারে কোন আন্দোলনটা হয়েছে, কোন মুভমেন্টটা কোন ইয়ারে হয়েছে, কে লিডারশিপ দিয়েছিল, এরকম। হ্যাঁ, এরকম আর কি স্যালিয়েন্ট ইভেন্টস গুলোকে আমরা অর্ডারে সাজিয়ে রাখি। তো এগুলো বুঝতেই পারছি সেগুলো জাস্ট অ্যাপ্লিকেশন। এইবার হচ্ছে অ্যাডভান্টেজ, যে কেন আমরা এই সামারাইজেশনে যাই। এর তো নিশ্চয়ই কোনো অ্যাডভান্টেজ তো আছে। সেটা কি না, রিডিউস রিডিং টাইম। পুরো জিনিসটা পড়ে আমাদের একটা, মানে একটা, কি বলবো, একটা কনক্লুশনে আসার থেকে আমরা যদি একটা ছোট্ট জিস্ট, একটা সামারি পেয়ে যাই, সেটা আমাদের পড়তেও সময় কম লাগবে, আমার খাটনিটাও কম হবে। আমার হয়তো সবটা চাই না। আমি ধর বললাম ভারতের, মানে ইন্ডিয়ার যে ফ্রিডম মুভমেন্ট হয়েছিল, স্বাধীনতা আন্দোলন হয়েছিল, তার একদম জিস্টটুকু আমি চাই। তার একদম মেন ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো, কোনটা কত সালে হয়েছিল, কার নেতৃত্বে হয়েছিল, কে কে কখন মারা গেছিল, এরকম কে কে শহীদ হয়েছিল, তারপরে কে কে টেক পার্ট করেছিল পরেরটার ক্ষেত্রেও। হুম, এরকম ভাবে আমরা নিজের মনে কতগুলো সাজিয়ে নিলাম। এতে করে কি হচ্ছে, পুরো হিস্ট্রিটা হয়তো আমি জানতে ইন্টারেস্টেড নই, বা আমার জানার সময় নেই। হুম, তো আমরা জিনিসটা নিজের মতো করে ছোট ছোট করে সাজিয়ে একটুখানি একটা জিস্ট পেয়ে গেলাম, যেটা বলছে রিডিউস রিডিং টাইম। আরেকটা কি, when searching for document summaries make the selection process easier। সামারি করে রাখলে আমরা চট করে ডিসিশনটা নিয়ে নিতে পারবো যে কোন ডকুমেন্টটা সিলেক্ট করা দরকার, কোনটা সিলেক্ট করা দরকার নয়। আর অটোমেটিক সামারাইজেশনটা কি, ইমপ্রুভস এফেক্টিভনেস অফ ইন্ডেক্সিং, এই যে অ্যান্ড আদার পিএম টাস্ক, ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং, হ্যাঁ, এইগুলো অটোমেটিক সামারাইজেশন এই সমস্ত টাস্কগুলোকে আরো এফেক্টিভ করে। আরেকটা কি না, অটোমেটিক সামারাইজেশন অ্যালগোরিদমস আর লেস বায়াসড দ্যান হিউম্যান সামারিজ। লেস বায়াসড কেন, অটোমেটিক সামারাইজেশনে আমরা নিশ্চয়ই কিছু মানে ওয়েল ট্রেন্ড অ্যালগোরিদম ইউজ করি, তা সেগুলো হিউম্যান সামারি থেকে বেটার তো অবশ্যই হবে। একটা হিউম্যান কি 1000টা ডকুমেন্ট করে সামারি করতে অনেক সমস্যা, তাই না? আমাকে যদি 1000টা ডকুমেন্ট দিয়ে সামারি করতে বলে, ভাব তো কত সময় লাগবে। আমাকে তো আগে নিজে পড়ে বুঝতে হবে যে কোন পার্টটা ইম্পর্টেন্ট, কোন পার্টটা লেস ইম্পর্টেন্ট, কোনটার ওপর ফোকাসটা বেশি দেবো, কোনটার ওপর এমফাসিসটা একটু কম দিলেও হবে। তো সেটা তো আমাকে আগে পড়ে বুঝতে হবে। এবার তুই ভাব আমাকে 1000টা ডকুমেন্ট দিয়ে রাখলে আমি তো হিমশিম খেয়ে যাবো সেগুলো পড়ে উঠতে।
তারপরে না সামারিটা আমি বানাবো। সেই জন্য সেটা হয়তো আমি হাঁপিয়ে গিয়ে প্রথম 10টা 20টা ডকুমেন্ট পড়েই একটা সামারি বলে দিলাম। সেই জন্য বলছি সেটা বায়াসড হয়ে যাবে। বাট একটা অটোমেটিক সামারাইজেশন অ্যালগরিদম যদি হয়, তখন তো মেশিনকে ঘাড় ধরে আমি 1000টা ডকুমেন্টকে দিয়েই ট্রেন করাবো। তারপরে বলবো যে কোনটা বেটার হচ্ছে। হলো। আর বলছে কি না, পার্সোনালাইজড সামারিজ আর ইউজফুল ইন কোয়েশ্চেন আনসারিং সিস্টেম। ওই যে আগের দিন কোয়েশ্চেন আনসারিং সিস্টেম বললাম, অ্যাজ দে প্রোভাইড পার্সোনালাইজড ইনফরমেশন। ওই কোয়েশ্চেন আনসারিং এর ক্ষেত্রেও কিন্তু এই সামারাইজেশনের ব্যাপারটা কাজে লাগে। আর বলছে কি না, ইউজিং অটোমেটিক অর সেমি অটোমেটিক সামারাইজেশন সিস্টেমস enables commercial abstract services to increase the number of text documents they can process. হ্যাঁ, অটোমেটিক আর সেমি অটোমেটিক সামারাইজেশন সিস্টেম যেগুলো আছে, বলছে কমার্শিয়াল অ্যাবস্ট্রাক্ট সার্ভিসেস গুলোকে এনেবল করে, ইনক্রিজ দ্য নাম্বার অফ টেক্সট ডকুমেন্টস দে ক্যান প্রসেস। খুব স্বাভাবিক না, হিউম্যান মানে আমাদের যদি প্রসেস করতে দেওয়া হয় 1000 2000টা ডকুমেন্ট দিয়ে বলা হয় একটা সামারি করতে, সেটা কমার্শিয়াল হোক যাই হোক, আমরা তো হিমশিম খেয়ে যাবো, হাবুডুবু খেয়ে যাবো এতগুলো ডকুমেন্টকে নিয়ে সামারাইজ করতে, তাই না? কিন্তু সেটা মেশিন অনেক সহজেই করতে পারে। সেজন্যই বলছে অটোমেটিক বা যে সেমি অটোমেটিক মানে যে সামারাইজেশন গুলো আছে সেগুলো অনেক স্কেলেবল আর কি। ইনক্রিজ দ্য নাম্বার অফ টেক্সট ডকুমেন্টস দে ক্যান প্রসেস, মানে স্কেলেবিলিটিটা ভালো বজায় রাখতে পারে। ওরা অনেক বেশি তাড়াতাড়ি সামারি করে ফেলতে পারে। এই যে এবার দেখ টেক্সট সামারাইজেশনের ডাইমেনশন বলছে। এই দেখ সিঙ্গেল ডকুমেন্ট, মাল্টি ডকুমেন্ট, মানে আমি যে সবসময় একটাই ডকুমেন্ট পড়ে তার সামারিটাকে বার করব তা কিন্তু নয়। আমি মাল্টি ডকুমেন্ট তেও সামারিটাকে বার করতে পারি। হ্যাঁ, সিঙ্গেল ডকুমেন্ট সামারাইজেশনও হয়, মাল্টি ডকুমেন্ট সামারাইজেশনও হয়। হ্যাঁ, তারপরে এই যে বেসড অন দ্য ইনপুট টাইপ, আমি একটা ডকুমেন্ট দেবো নাকি একটা কালেকশন অফ ডকুমেন্ট দেবো, ওটা ডিপেন্ড করছে আমাদের ওপর, আমি কিরকম চাই তার ওপর। এইবার এই যে টেক্সট সামারাইজেশন, এই যে বেসড অন দ্য পারপাস, যে কি পারপাসে আমি সামারাইজেশনটা করছি, জেনেরিক পারপাস, ডোমেন স্পেসিফিক পারপাস আর কোয়ারি বেসড পারপাস। এই 3 রকমের হচ্ছে পারপাস, যে টেক্সট সামারাইজেশনেরও পারপাস আছে, উদ্দেশ্যটা কি। এইবার বলছে বেসড অন দ্য আউটপুট টাইপ। হ্যাঁ, এইটাই সব থেকে ইম্পর্টেন্ট, আমি এক্ষুনি সব ডিসকাস করে দিচ্ছি। এই যে বেসড অন দ্য আউটপুট টাইপ ব্যাপারটা যে বলছে, একটা একটা হতে পারে এক্সট্রাকটিভ, আরেকটা হতে পারে অ্যাবস্ট্রাকটিভ। আমি সব বলছি, এক্সট্রাকটিভ আর অ্যাবস্ট্রাকটিভটা কি এক্ষুনি বুঝে যাবি, কোনো ব্যাপার না। শুধু এটা একটা ফ্লো চার্ট, মানে ফ্লো চার্টটা ঠিক না, এটা একটা পাইপলাইন মতো দেখিয়েছে আর কি। বেসড অন দ্য ইনপুট টাইপ, সিঙ্গেল ডকুমেন্ট, মাল্টি ডকুমেন্ট, সবসময় মনে রাখবি যে আমি একটা পার্টিকুলার ডকুমেন্ট থেকেই যে সামারিটাকে তৈরি করবো তা কিন্তু নয়, আমি মাল্টিপল ডকুমেন্টও দিয়ে দিতে পারি। সেই মাল্টিপল ডকুমেন্ট থেকে রিড করে স্ক্যান করেও আমি সামারিটাকে তৈরি করতে চাইতে পারি। বোঝা গেল? আরেকটা কি না, বেসড অন দ্য পারপাস, যে কি পারপাসে আমি সামারাইজেশনটা করছি, যে হোয়াট ইজ দ্য পারপাস, কোনো জেনেরিক পারপাস বা আমার হতে পারে ডোমেন স্পেসিফিক পারপাস। আমি একটা পার্টিকুলার ডোমেনের ডেটাই উপরে বেস করে আমি সামারিটা করতে চাই। ধর আমাকে বলা হলো, ওই যে বললাম 1000টা ডকুমেন্ট দেওয়া হলো, আমার পুরো পুরো ইন্ডিয়ান হিস্ট্রির ওপর আমার দেওয়া হলো, পুরো ইন্ডিয়ান হিস্ট্রি। এখন দেখ, ইন্ডিয়ান হিস্ট্রি বলতে কিন্তু অনেক কিছু বোঝায়, তাই না? আমরা যেটা পড়েছিলাম যে সেই মুঘল ডাইনাস্টি, সেন ডাইনাস্টি, পল ডাইনাস্টি, এগুলো সব পড়েছিলাম না? বাট এগুলো কিন্তু আমি চাই না, আমি শুধু বললাম যে ইন্ডিয়ার ফ্রিডম মুভমেন্টটাই আমার চাই। তা সেটাকে হচ্ছে ডোমেন স্পেসিফিক। যে ইন্ডিয়ান হিস্ট্রি বলতে শুধুই যে ইন্ডিয়ার ফ্রিডম মুভমেন্ট বোঝায় তা কিন্তু নয়। বহু পৌরাণিক ইতিহাস মানে হিস্ট্রি যেগুলো আছে, অনেকে বাংলায় পড়েছিস, অনেকে ইংলিশে পড়েছিস, আমি নিজেও বাংলাতে পড়েছি। পাল বংশ, সেন বংশ, রাজবংশ, হ্যান ত্যান, তারপরে এই মুঘল সাম্রাজ্য, কত কিছু পড়েছি। তারপর আসে ব্রিটিশ যুগ, এই ব্রিটিশ যুগের শেষে তারপর হচ্ছে ইন্ডিয়ার ফ্রিডম মুভমেন্ট। তো আমি ডোমেনটা যদি স্পেসিফাই করে দিই যে শুদ্ধ আমার ফ্রিডম মুভমেন্টটাই চাই ইন্ডিয়ার, আর কিছু আমার চাই না। আমার মুঘল সাম্রাজ্যে কি হয়েছিল তার আগে, ওই পাল বংশ, সেন বংশ, ওগুলো আমার কিচ্ছু চাই না। আমার মুঘল ডাইনেস্টির আমি কিছুই চাই না, আমি শুদ্ধ চাই ফ্রিডম মুভমেন্ট, একদম 1942 থেকে 47 অব্দি। আমি এরকম ধর বললাম, তখন আমার ডোমেনটা আমি স্পেসিফাই করে দিলাম। এবার ধর আমি বললাম যে জালিয়ানওয়ালাবাগের যে যে কেসটা হয়েছিল, হত্যাকাণ্ডটা হয়েছিল, ওটা তাহলে কি, ওটাও একটা ছোট্ট পার্টিকুলার ডোমেন, 1919 হয়েছিল। হ্যাঁ, 1919 সালে মনে হয় হয়েছিল জালিয়ানওয়ালাবাগে, পাঞ্জাবে। তা ওটা আরো একদম ডোমেন স্পেসিফিক, যে আমি ওই একটা পার্টিকুলার ইনসিডেন্টের ওপরেই ফোকাস করছি।
আমার ইন্ডিয়ান হিস্ট্রি যদি আমার কাছে দেওয়াও থাকে পুরো 100, 200, 300 ডকুমেন্ট, আমার পার্টিকুলার ওই জালিয়ানওয়ালাবাগের ইনসিডেন্টটাই চাই। তা সেইটা হচ্ছে ডোমেইন। আমার ওই পার্টিকুলার যে পয়েন্টটা আমার চাই, সেইটাকে আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি যে ডোমেন স্পেসিফিক। বুঝতে পারছিস? এইরকম। আর জেনেরিক তো ব্যাপারটাই আলাদা। মানে পুরো জেনারেল সামারি, ইন্ডিয়ান হিস্ট্রি যদি আমাকে দেওয়া হয়, তার পুরো জেনারেল সামারি আমাকে দেবে। প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখবে, তার মধ্যে ইন্ডিয়ান ওই কি বললাম ফ্রিডম মুভমেন্ট, সেটাও একটা পার্ট, ওটাও একটা পার্ট। মুঘল ডাইনেস্টি, তার মধ্যে ওটা একটা পার্ট। হ্যাঁ, ওই তোর পাল ডাইনেস্টি, সেন ডাইনেস্টি, সব ওর মধ্যে একটা পার্ট। জেনেরিক যদি হয় ইন্ডিয়ান হিস্ট্রি, এতগুলো ডকুমেন্ট যদি আমি বলি যে উই ওয়ান্ট আ জেনেরিক সামারি, তাহলে কিন্তু সমস্ত কিছু পড়বে ওর মধ্যে। ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট তো একদম শেষে, তার আগে যা যা আছে সব পড়বে। আর যখনই আমি বলছি ডোমেন স্পেসিফিক, আমার শুধু ফ্রিডম মুভমেন্টটাই চাই, তখন কিন্তু বাকি আগে পিছে সব বাদ চলে গেল ওগুলো। হ্যাঁ, মুঘল সাম্রাজ্যে কি হয়েছিল, তার আগে ওইগুলোতে কি হয়েছিল, আমার কিচ্ছু লাগবে না। ওই পাল, সেন, মুঘল, হ্যান ত্যান, উই ওয়ান্ট নাথিং। উই ওয়ান্ট অনলি দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া। হয়েছে? তো সেক্ষেত্রে আমরা ডোমেনটাকে স্পেসিফাই করে দিলাম। আর তারপরে কোয়ারি বেস তো জানি। কোয়ারি হচ্ছে যদি আমি একটা পার্টিকুলার কোয়ারি বলে দিই, ওই যে বললাম, ধর আমি বললাম জালিয়ানওয়ালাবাগের ওটা কবে হয়েছিল, কোথায় হয়েছিল, একটা কোয়ারি দিয়ে দিলাম যে হোয়েন ডিড দিস পার্টিকুলার ইনসিডেন্ট হ্যাপেন অ্যান্ড ওয়্যার। তখন আনসারটা হবে পাঞ্জাবে 1999 হ্যান ত্যান। একদম কোয়ারি স্পেসিফিক আমরা যদি একটা ছোট্ট কোয়ারি করে দিই। এই হচ্ছে ব্যাপার। এইবার আমি এই দুটো বলছি, এক্সট্রাকটিভ আর অ্যাবস্ট্রাকটিভ, এই দুটো আমি আসছি এক এক করে। দেখ, এই যে এখানে বলছে বেসড অন দ্য ইনপুট টাইপ। হ্যাঁ, এই যে টেক্সট সামারাইজেশনে দুটো ইনপুট টাইপ হতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল ডকুমেন্ট আর একটা হচ্ছে মাল্টি ডকুমেন্ট। বললাম আমি একটা পার্টিকুলার ডকুমেন্ট দিয়েও তার উপর সামারি চাইতে পারি, আবার আমি মাল্টি ডকুমেন্টও দিতে পারি। অনেকগুলো ডকুমেন্ট দিলাম, দিয়ে আমি বলছি আই ওয়ান্ট আ সামারি নাও। এইবার এই দেখ, এখানে আরো এক্সপ্লেন করেছে, এই যে সিঙ্গেল ডকুমেন্ট সামারাইজেশন। হ্যাঁ, গিভেন আ সিঙ্গেল ডকুমেন্ট যে কি কি প্রডিউস করতে পারি, অ্যাবস্ট্রাক্ট, আউটলাইন, হেডলাইন। The input length is short. Many of the early summarization systems dealt with single document summarization. একটা particular document আমি ইনপুট দিলাম, তার উপরে বেস করে we want to produce an abstract, an outline, and headline, তাই না? আচ্ছা, এবার কি বলছে, মাল্টি ডকুমেন্ট সামারাইজেশন, এমডিএস বলে এটাকে শর্টে, মাল্টি ডকুমেন্ট সামারাইজেশন। হ্যাঁ, গিভেন আ গ্রুপ অফ ডকুমেন্টস প্রডিউস আ জিস্ট অফ দ্য কন্টেন্ট। পুরো কন্টেন্টের একটা জিস্ট যদি আমি চাই, আ সিরিজ অফ নিউ স্টোরিজ অন দ্য সেম ইভেন্ট, a set of web pages about some topic or question. The input can be arbitrarily long. এখানে দেখ ইনপুটটা বলছে অনেকটা ছোট। সিঙ্গেল ডকুমেন্ট মানে তো একটাই ডকুমেন্ট, বাট অবভিয়াসলি মাল্টি ডকুমেন্ট মানে এখানে ইনপুটের যে লেন্থটা সেটাও অনেক বড় হয়ে যাবে। ওকে, সো গিভেন আ গ্রুপ অফ ডকুমেন্টস প্রডিউস আ জিস্ট অফ দ্য কন্টেন্ট, a series of new stories on the same event, a series of a set of web pages। বুঝতে পারছিস? তাহলে সিঙ্গেল ডকুমেন্ট আর মাল্টি ডকুমেন্ট। এবার দেখ বেসড অন দ্য পারপাস, ওই যে বললাম এক্সাম্পল দিয়ে। হ্যাঁ, আমার ফ্রিডম মুভমেন্ট যদি চাই তাহলে ডোমেন স্পেসিফিক। পুরো ইন্ডিয়ান হিস্ট্রি যদি জেনেরিক একটা সামারি চাই, তাহলে ওর মধ্যে এভরিথিং উইল কাম। আর যদি একটা পার্টিকুলার কোয়ারি করে দিই জালিয়ানওয়ালাবাগের ওই যে ইনসিডেন্টটা কোথায় কবে, তাহলে একটা পার্টিকুলার কোয়ারি। মানে এটা জাস্ট একটা ইন্ডিয়ান হিস্ট্রির ওপর আমি বলছি। এবার এরা দেখ কিসের ওপর বলেছে, এই দেখ জেনেরিক, দ্য মডেল মেক্স নো অ্যাসাম্পশন অ্যাবাউট দ্য ডোমেন or content of the text to be summarized and treats all inputs as homogeneous। এটাই হচ্ছে মেন ব্যাপার, যে কোনো রকম অ্যাসাম্পশন করবে না যে হুইচ ইজ দ্য পার্টিকুলার ডোমেন অর ওয়ান, মানে হোয়াট টপিক দ্য ফোকাস হ্যাজ টু বি গিভেন। আমার ইন্ডিয়ান হিস্ট্রি দেওয়া থাকলে ইফ নাথিং ইজ মেনশনড, ওকে, দেন নো অ্যাসাম্পশন উইল বি মেড অন হুইচ পার্টিকুলার টপিক দ্য এমফাসিস হ্যাজ টু বি গিভেন। একটা ইন্ডিয়ান হিস্ট্রি দেওয়া থাকলে আমি কিসের ওপর যে এমফাসিসটা দেব সেটা কিন্তু কেউ আমাকে বলে দেবে না, তাই না? সেটা আমাকে কেউ বলে দেবে না। তো সেটাই বলছি যে ইট মেক্স নো অ্যাসাম্পশন অ্যাবাউট দ্য ডোমেন। খুব ভালো করে দেখ, একটা একটা করে লাইন পড়লেই কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্ক দ্যাট হ্যাজ বিন ডান রিভলভস অ্যারাউন্ড জেনেরিক সামারাইজেশন। আমি যদি পার্টিকুলার একটা রিসার্চ ডোমেন দিয়ে বলি এই ডোমেনের ওপর কি কি কাজ হয়েছে আমাকে দেখাও, ধর আমি বললাম যে টেক্সচুয়াল এন্টেলমেন্টের ওপর কি কি কাজ হয়েছে তার একটা সামারি চাই, সেটা কিন্তু জেনেরিক।
টেক্সচুয়াল এন্টেলমেন্টের কাজটা অনেকভাবে করা যায়, অনেকভাবে। কেউ রুল বেসড করতে পারে, কেউ গ্রাফ বেসড করতে পারে, ধর কেউ ডিপ লার্নিং বেসড করতে পারে, হ্যাঁ, কেউ ধর সেমি সুপারভাইজ করলো, কেউ সুপারভাইজ করলো, এইরকম। কিন্তু কিছুই যদি মেনশন না থাকে, ইফ উই ওয়ান্ট অনলি আ সামারি অফ অল দ্য ওয়ার্কস রিপোর্টেড ইন দ্য লিটারেচার অন টেক্সচুয়াল এন্টেলমেন্ট, দ্যাট ইজ কল্ড জেনারিক সামারাইজেশন। যেটাকে তোরা রিলেটেড ওয়ার্ক বলিস একটা থিসিসে, বা দেখবি যে কোনো পেপারে রিলেটেড ওয়ার্ক বা লিটারেচার সার্ভে যে পোর্শনটা আমরা লিখি, হুম, তো সেখানে আমরা কি লিখি, সমস্ত ওয়ার্ক যা যা কাজ হয়েছে তার একটা সামারি লেখা থাকে। বাট ডোমেন স্পেসিফিক এবার বলছি দ্যাট দ্য মডেল ইউজেস ডোমেন স্পেসিফিক নলেজ টু ফর্ম আ মোর অ্যাকিউরেট সামারি। এবার আমি যদি বললাম টেক্সচুয়াল এন্টেলমেন্ট, আমরা শুধু সেই ডোমেনগুলোই চাই, মানে সেই পেপারগুলোই আমরা চাই যেগুলো কিনা ধর সুপারভাইজড অ্যাপ্রোচ বা ধর মেশিন লার্নিং বেসড অ্যাপ্রোচ, যেই ওগুলো মানে যেই কাজগুলোতে ওই মডেলগুলোর ওপর ফোকাস দেওয়া হয়েছে, ওই অ্যাপ্রোচগুলোর ওপর ফোকাস দিয়েছে, সেইটা হচ্ছে ডোমেন স্পেসিফিক। বুঝতে পারলি? বাট জেনেরিক যদি বলা হয় তাহলে টেক্সচুয়াল এন্টেলমেন্ট গোটা একটা টপিক নেবে অ্যাজ আ হোল, তার উপর যে যা যা কাজ করেছে তার একটা সামারি আমাকে বলে দেবে। এবার সেই সামারির মধ্যে কারোরটা হতে পারে রুল বেসড, কারোরটা হতে পারে সুপারভাইজড, কারোরটা সেমি সুপারভাইজড, কারোরটা আনসুপারভাইজড, কারোরটা ডিপ লার্নিং বেস, সমস্ত অ্যাপ্রোচ থাকতে পারে। বাট যখনই বলছি ডোমেন স্পেসিফিক, তখনই কিন্তু আমি একটা পার্টিকুলার ডোমেন বলে দিচ্ছি যে আমার শুধু সেই সমস্ত টেক্সচুয়াল এন্টেলমেন্টের কাজগুলোই চাই যেগুলো কিনা ডিপ লার্নিং বেসড। ঠিক আছে? আর কোয়ারি বেসড কি? দ্য সামারি অনলি কন্টেন্টস ইনফরমেশন হুইচ আনসার্স ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য ইনপুট টেক্সট। ওই যে বললাম একটা ইনপুট টেক্সটের ওপর মানে কোনটা কোনটা আনসার দিচ্ছে আর কি। ওই যে বললাম জালিয়ানওয়ালাবাগের কেসটা, ওটা একটা কোয়ারি, কবে কোথায় হয়েছিল, একটা ছোট্ট কোয়ারি, তার উপর বেস করে আমি সামারিটা চাইছি। এখানেও তাই, হুইচ আনসার্স ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ইনপুট টেক্সট। আমি একটা কোয়েশ্চেন দেবো, তার করসপন্ডিং আনসার চাইবো। এবার হচ্ছে এই যে কোয়ারি বেস সামারাইজেশন, summarizes a document with respect to an information need expressed in a user query. Summarizes a document with respect to an information need, তার মানেই হচ্ছে কোয়ারি। কোয়ারি মানেই হচ্ছে কোয়েশ্চেন, কোয়েশ্চেন আনসারিং, সোজা কথা। ইউজার একটা কোয়ারি দেবে, একটা কোয়েশ্চেন দেবে, তার করসপন্ডিং আমার কি কি রিলিভেন্ট ডকুমেন্ট আছে, কি কি রিলিভেন্ট ইনফরমেশন আছে, সেটা পুরো আমাকে সামারাইজ করে দিয়ে দেবে। তাহলে এই তিনটে হচ্ছে পারপাস, একটা জেনেরিক, একটা ডোমেন বেসড, আরেকটা হচ্ছে গিয়ে তোর কোয়ারি বেসড। বোঝা গেল? এই যে কোয়ারি বেসড সামারাইজেশনে কতগুলো এক্সাম্পল দিয়েছে। এটা ক্রিয়েট স্নিপেট সামারাইজিং আ ওয়েব পেজ ফর আ কোয়ারি। দেখ এগুলো কতগুলো এক্সাম্পল দেখিয়েছে, বুঝলি? এগুলো নিজেরাই দেখতে পারবি, ছোট 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 এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে। এই যে কোয়ারি বেস সামারাইজেশন, কিউএ, কিউএ মানে কোয়েশ্চেন আনসারিং। কোয়েশ্চেন আনসারিং এ একটা কোয়েশ্চেন দেবো এবং তার করসপন্ডিং আনসারটাকে রিট্রিভ করবো। এই হলো বেসড অন দ্য আউটপুট টাইপ। আউটপুট টাইপে এবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে এক্সট্রাকটিভ আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাকটিভ। ঠিক আছে? এক্সট্রাকটিভ, অ্যাবস্ট্রাকটিভ। এইবার দেখ এক্সট্রাকটিভটা কিরকম, দেখ সুন্দর করে একটা ছবি এঁকে বুঝিয়েছে। আমরা ধর যখন কোনো একটা বই পড়ি, ইম্পর্টেন্ট লাইনগুলোকে এরকম হাইলাইট করে রাখি না, ইম্পর্টেন্ট লাইন ধর আন্ডারলাইন করে রাখলাম, বা এরকম এখানে হাইলাইটার দিয়ে হাইলাইট করেছে। এটা হচ্ছে এক্সট্রাকটিভ সামারাইজেশন, মানে পুরো একটা ডকুমেন্ট পড়ে যেই যেই পোর্শনগুলো ইম্পর্টেন্ট, রিলিভেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট রিলিভেন্ট, সেইগুলোকে হাইলাইট করে রাখছি। তাহলে কি হচ্ছে, ইম্পর্টেন্ট ফ্রেজেস অর সেন্টেন্সেস আর সিলেক্টেড ফ্রম দ্য ইনপুট টেক্সট। The summary is created from these phrases or sentences in the source documents. The summary is created from these phrases. মানে এই যে আমরা যেগুলো হাইলাইট করে রাখলাম সেখান থেকেই সামারিটাকে আমরা বানাবো। মানে মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট রিলিভেন্ট যে পার্টটা আছে সেটাকে ডিসাইড করতে হবে কোনটা। একটা বড় ডকুমেন্ট দেওয়া আছে, সেখান থেকে আমাকে বলতে হবে যে কোন কোন জিনিসগুলো সব থেকে ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাকটিভ সামারাইজেশন। এইটার ব্যাপারটা দেখ, আমরা যখন একটা বই বা কোন একটা চ্যাপ্টার পড়ি, ওর থেকে জিনিসটা নিজের ভাষায় বুঝে আমরা লিখে রাখি না, এরকম বইয়ের মধ্যে এরকম লিখে রাখি। দেখ সব সময় যে আন্ডারলাইন দিয়ে কাজ হয় তা না, আমরা কিন্তু নিজের ভাষাতেও অনেক সময় লিখে রাখি। এই জন্য ছবিটা না এরকম করে দিয়ে বুঝিয়েছে এত সুন্দর করে। এক্সপ্রেসেস দ্য আইডিয়াস ইন দ্য সোর্স ডকুমেন্টস ইউজিং অ্যাট লিস্ট ইন পার্ট ডিফারেন্ট ওয়ার্ডস। মানে আমরা নিজের ভাষায় সামারিটাকে জেনারেট করছি আর কি। মানে বইতে একদম যে ভাষায় লেখা আছে তার উপরেই যে শুধু ইম্পর্টেন্ট পার্টটাকে আমরা এক্সট্রাক্ট করছি তা কিন্তু নয়।
হ্যাঁ, ডেফিনিটলি সেটা আমাকে করতে হবে। ইম্পোর্টেন্ট পার্টগুলোকে এক্সট্রাক্ট করতেই হবে এই যে এরকমভাবে। কিন্তু তার উপর মানে এক্সাক্ট যে সামারিটা ওটা কিন্তু আমরা নিজের ভাষায় লিখছি। এক্সপ্রেসেস দ্য আইডিয়াস ইন দ্য সোর্স ডকুমেন্টস ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস মানেই নিজের ভাষায়। দ্য মডেল ফর্মস ইটস ওন ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস টু অফার আ মোর কোহেরেন্ট সামারি লাইক হোয়াট আ হিউম্যান উড জেনারেট। দ্য মডেল ফর্মস ইটস ওন ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস মানে পুরো জিনিসটা পড়ে নিজেরা আমরা বুঝে তার ওপর আমরা কিছু সামারি এরকম লিখে রাখলাম, সেইটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সামারাইজেশন। এটা কিন্তু আমাদের নিজের ভাষায় লেখা। এই ওয়ার্ডগুলো কিন্তু সবই যে বইতে আছে তা কিন্তু নয়, আমরা নিজে যা বুঝলাম সেটাকে নিজেদের বোঝার মতো করে জিস্ট করে রাখলাম। This approach is definitely a more appealing but much more complex and computationally expensive দেন এক্সট্রাকটিভ সামারাইজেশন। এক্সট্রাক্ট করা মানে বুঝতেই পারছিস, পড়ে শুধু শুধু মানে শুধু হাইলাইট করে রাখছি যে কোন পার্টটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, কোন পার্টটা ইম্পর্টেন্ট শুধু সেইটুকুকে হাইলাইট করে রাখছি। এটা আমরা সবাই করে থাকি, এখনো করি, স্কুল লাইফে কলেজ লাইফে করতাম। একটা বই পড়ছি, ইম্পর্টেন্ট জিনিসগুলোকে এরকম মার্কার দিয়ে বা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখি। বা অনেক সময় নিজের বোঝার জন্য কি হয় না, জিনিসটাকে বুঝে এক্সাক্ট যে পয়েন্টটা যে জিনিসটা আমরা বুঝলাম সেটাকে নিজের ভাষায় বইয়ের মধ্যে এই যে লিখে রাখছি। এই জন্য ছবিটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর করে বুঝিয়েছে এখানে ছবিটা দিয়ে। হ্যাঁ, বাট মাচ মোর কমপ্লেক্স। কেন কমপ্লেক্স? কারণ ওই যে নিজের ভাষায় লিখছি আমরা, ওই যে ডিফারেন্ট ওয়ার্ডস। দিস মডেল ফর্মস ইটস ওন ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস টু অফার আ মোর কোহারেন্ট সামারি। ওটা কিন্তু ব্লাইন্ডলি শুধু রিলিভেন্ট পার্টটুকুকে যে এক্সট্রাক্ট করে আছে তা কিন্তু নয়, ওটা নিজের ভাষায় ডিফারেন্ট ওয়ার্ডসে বোঝাচ্ছে। হয়ে গেল। এই যে অ্যাবস্ট্রাক্টিভ সামারাইজেশন, এই বেসিক, এগুলো বিভিন্ন অ্যাপ্রোচ একটু দেখবি। সিকোয়েন্স টু সিকোয়েন্স মডেল, রিইনফোর্সমেন্ট লার্নিং, ট্রান্সফার লার্নিং, অ্যাটেনশন মেকানিজম, এনকোডার ডিকোডার, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্টিভ সামারাইজেশনের বেসিকগুলো। এক্সট্রাক্টিভ সামারাইজেশনটা কিন্তু সব সময় কম্পিউটেশনালি একটুখানি এক্সপেন্সিভ হয়। এই ছবিটা দিয়ে মনে রাখবি, একটা বইয়ের মধ্যে আমরা নিজেরাই লিখে লিখে রাখি, যা পড়লাম যা বুঝলাম সেটাকে নিজের ভাষায় ছোট্ট ছোট্ট করে জিস্ট আমরা লিখে রাখি। চিন্তা কর, সবাই আমরা এটা স্কুল লাইফে বা কলেজ লাইফে করতাম, এখনো করে থাকি। একটা কিছু পড়লাম, পড়ে নিজের ভাষায় কি বুঝলাম ছোট ছোট করে দু একটা সেন্টেন্সে এরকম পাশাপাশি লিখে রাখলাম, যাতে নেক্সট টাইম যখন পড়বো আমার নিজের লেখাটা দেখলেই আমি বুঝে যাই যে কি ছিল এক্স্যাক্টলি পুরো প্যারাগ্রাফটার মধ্যে। পুরো প্যারাগ্রাফটা পড়ে যখন আমরা ছোট্ট একটা জিস্ট লিখে রাখছি, ওই জিস্টটার দিকে পরের বার যখন আমি তাকাবো তখনই পুরো প্যারাগ্রাফটার মিনিংটা মানে পুরো প্যারাগ্রাফটা কি কনভে করতে চাইছে সেটা আমাদের মনে ভেসে আসবে। এইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্টিভ সামারাইজেশন। আর এক্সট্রাকটিভ তো কিছুই না, পড়ছি আর আন্ডারলাইন করছি, হ্যাঁ এই জিনিস এই লাইনটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট, এই লাইনটার মধ্যে পুরো জিনিসটা কনভে করা আছে। এটা আমরা প্রায়শই করে থাকি, প্রায়শই করে থাকি। যে কোনো বই বল, সেটা আমাদের পড়ার বই বল, গল্পের বইও বল, গল্পের বইও আমাদের সময় খুব ভালো লাগলে আমরা এক একটা লাইন আন্ডারলাইন করে রাখি। অ্যাটলিস্ট আমিও তো করি মাঝে মাঝে। হ্যাঁ, কোনো স্পিরিচুয়াল বই যখন পড়ি, এক একটা লাইন এত তখন টাচিং মনে হয়, মনটা ছুঁয়ে যায় যখন, ঠিক আন্ডারলাইন করে রাখি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্টিভ সামারাইজেশন করছি না, যে পুরো জিনিসটা কি বললো নিজের মতো করে গুছিয়ে রাখি না, সেইটা আবার করি আমরা যখন পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনা করি, যখন মানে তখন সেরকম করে থাকি অনেক সময়। এবার কে কিভাবে করবে সেটা তার ব্যাপার। কিন্তু অ্যাবস্ট্রাকটিভটা করতে কিন্তু কম্পিউটেশনালি কস্টটা বেশি করছে। কেন? নিজের ভাষায় খুঁজতে হবে, নিজের ভাষায় লিখতে হবে, নিজের ভাষায় লিখে বুঝে হ্যাঁ নিয়ে তবে আমরা নিজেদের মতো করে জিনিসটাকে বানাচ্ছি। হলো? আচ্ছা, এবারে এই যে এক্সট্রাকটিভ সামারাইজেশন still used today and remains a relevant and widely employed approach in NLP and text mining। সেটা তো বুঝতেই পারছিস যে এক্সট্রাক্টিভ সামারাইজেশনে আমরা প্রায়শই ইউজ করি, রেগুলার ইউজ করি। কোনো একটা বই, ইভেন নিউজ পেপারও পড়তে দিলে আমরা এরকম হাইলাইট করে রাখি। একটা নিউজ পেপার বা যখন ইবুক পড়ি, কোনো ইবুকেও দেখবে আমরা এরকম এই যে হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখি, এই যে হাইলাইটার, কোন পার্টটা ইম্পর্টেন্ট এরকম করে হাইলাইট করে রাখি। তো এই যে হাইলাইটটা করে রাখছি, তো সেটা কেন করছি, যখন পরের বার যখন আবার আসবো আমি এই ডকুমেন্টটা ইয়ে করতে, তখন আমার যেন এই যে এইটুকু পোর্শন যে ইম্পর্টেন্ট এটা আমি বুঝে যাচ্ছি। তাহলে এই হচ্ছে হাইলাইটারের কাজ। তাহলে এটাই হচ্ছে এক্সট্রাক্টিভ সামারাইজেশন। The remains a relevant and widely employed approach, মানে এটা আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝালাম, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তো যাই হোক,
এবার হচ্ছে যে এক্সট্রাক্টিভ সামারাইজেশন হ্যাজ সাম অ্যাডভান্টেজ। কি কি অ্যাডভান্টেজ? এগুলো একটু রিডিং করবি। যে প্রিজার্ভেশন অফ সোর্স কন্টেন্ট, আমরা তো শুধু আন্ডারলাইন করে রাখছি, হাইলাইট করে রাখছি, আমরা তো নিজের ভাষায় জিনিসটাকে গুছিয়ে জিস্ট বানাচ্ছি না। এর ফলে কি হচ্ছে, অরিজিনাল যে সোর্স কন্টেন্টটা সেটা কিন্তু প্রিজার্ভ থাকছে, আমরা নিজেদের মতো করে সেটাকে ট্যাম্পার করে ফেলছি না। আমরা নিজেরা সেটাকে মডিফাই করছি না। এর ফলে কি হচ্ছে, যা সোর্স কন্টেন্ট ছিল সেটাই প্রিজার্ভ থাকছে। আর তারপর কি বলছে, রিডিউস রিস্ক অফ জেনারেটিং ইনকোহারেন্ট টেক্সট। সেটা বটেই, আমি ধর পড়লাম আরেক, বুঝলাম আরেক, আর তার উপর বেস করে আমি একটা সামারি লিখলাম, সেই সামারিটা যখন অন্য কেউ দেখলো সে আবার কি মিনিং মানে বার করবে। বা ধর আমি যখন নেক্সট টাইম খুললাম, তখন আমার ওই সামারিটার উপর বেস করে যদি সামারাইজেশন করি, তাহলে আমার নিজের লেখা সামারিটার উপর বেস করে আমি ভুলভাল ইন্টারপ্রিট করতেও পারি। তাহলে এক্সট্রাক্টিভ সামারাইজেশন কিন্তু সেই রিস্কটাকে অনেকটা কমিয়ে দিচ্ছে। অ্যাভয়েড দ্য চ্যালেঞ্জ অফ জেনারেটিং নিউ সেন্টেন্সেস, রিডিউসিং দ্য রিস্ক অফ জেনারেটিং গ্রামাটিক্যালি ইনকারেক্ট অর সিমেন্টিক্যালি ইনকনসিস্টেন্ট টেক্সট, তাই না? তাহলে এক্সট্রাক্টিভ সামারাইজেশন কিন্তু সেই রিস্কটাকে অনেকটা কমিয়ে দিচ্ছে। যে ওই যে আমি পড়লাম আরেক, বুঝলাম আরেক, হুম, আমি উত্তরে যেতে হবে বলেছে আর আমি বুঝলাম দক্ষিণে যেতে হবে। এবার পাশে ছোট ছোট করে আমি লিখলাম আমাকে দক্ষিণ দিকে যেতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি টেক্সটটা বোঝাচ্ছে আমাকে উত্তর দিকে যেতে হবে। এবার যখন নেক্সট টাইম আমি আবার খুলবো সেই বইটা, বা যদি আমার তখন কি ভাববে, ও এটা দক্ষিণ দিকে যেতে হবে, এই প্যারাগ্রাফের মানেটা বোঝাতে চেয়েছি, ব্যাস। তাহলে সে একটা ভুল ইনফরমেশন মানে ইনকোহারেন্ট টেক্সট পেয়ে গেল। এটা একটা এক্সাম্পল দিয়ে বলছি আর কি। সেই জন্য এক্সট্রাক্টিভ সামারাইজেশনে কিন্তু সেই রিস্কটা অনেকটাই মেটানো যায়। কারণ কি, আমরা শুধু তো হাইলাইট করছি, অরিজিনাল যে সোর্স কন্টেন্টটা আছে সেটারই আমরা শুধু হাইলাইট করে করে রাখছি, এর বেশি তো কিছু আর করছি না। আমরা নিজের ভাষায় তো জিনিসটাকে আর রিরাইট করছি না। আর কি, ইন্টারপ্রিটেবিলিটি, the extracted sentences are often directly interpretable and traceable back to the source material, making it clear which parts of the document contributed. সেটা বুঝতেই পারছিস, কারণ ইন্টারপ্রিটেবিলিটিটাকে মেনটেন করছি, যেহেতু আমরা নিজের ভাষায় নিজের কোনো কথা চাপিয়ে দিইনি। এর ফলে আমরা সহজেই ট্রেস ব্যাক করে বের করতে পারছি যে কোন পার্টটা থেকে এই সামারিটা আমরা পেয়েছি। এই হচ্ছে ব্যাপার। তাহলে এক্সট্রাক্টিভ সামারাইজেশনের এগুলো গল্পের মতো বলবি, কিচ্ছু না, একদম ইজি ব্যাপার। দ্য প্রিজার্ভেশন অফ সোর্স কন্টেন্ট, অবভিয়াসলি আমরা যদি শুধু একটা ইবুক পড়ে হাইলাইট করতে করতে থাকি বা আন্ডারলাইন করতে করতে যাই, তাহলে কি আমরা সোর্স কন্টেন্টটাকে মডিফাই করছি? কোনো রকম ট্যাম্পার করছি না, কিচ্ছু করছি না। সো এটা একদম প্রিজার্ভ থাকছে কন্টেন্ট। তারপর কি বলেছি দেখ, রিডিউস রিস্ক অফ জেনারেটিং ইনকোহারেন্ট টেক্সট। ইনকোহারেন্ট টেক্সট মানে হয়েছে আমরা ওই এক বুঝলাম আরেক লিখলাম, ওই জিনিসটা রিস্কটাই থাকছে না। আমাকে যেতে বললো স্কুলে আর আমি গেলাম বাজারে, হ্যাঁ, এরকম ইনকোহারেন্ট টেক্সটটা কোনো সম্ভাবনাই নেই, যেটা কিনা অ্যাবস্ট্রাক্টলি সামারাইজেশন হলেও হতে পারে। আর ইন্টারপ্রিটেবিলিটিতে বললাম কোথা থেকে লেখা হয়েছে ওটাকে ট্রেস ব্যাক করা যায়। এটা ছোট ছোট এক্সাম্পল বলি, যে সিম্পলেস্ট স্ট্র্যাটেজি, যে টেক দ্য ফার্স্ট সেন্টেন্স। এই দেখ, টেক্সট মাইনিং বলে আমি সার্চ করলাম, এটা প্রথমে উইকিপিডিয়া দেখাচ্ছে আমাকে, সবাই জানি সেগুলো বাচ্চাদের মতো পুরো, ঠিক আছে। তো সামারাইজেশন ফেজেস, ফেজগুলো মানে কি কি স্টেপ, দ্য ক্রিয়েটিং অ্যান ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন অফ দ্য ইনপুট which captures only the key aspects of the text, creating an intermediate representation of the input which captures only the key aspects, তাই না? মানে কি অ্যাসপেক্ট মানে মেইন যে জিনিসগুলো, মেইন যে ফোকাসটা যার মধ্যে রয়েছে ওইটার উপর জোরটা দিতে বলছি। স্কোরিং সেন্টেন্সেস বেসড অন দ্যাট রিপ্রেজেন্টেশন, সেই স্কোরিং মেকানিজম দেখ আইআর এ পড়িয়েছিলাম, সেই র্যাঙ্ক রিট্রিভাল মানে কি, ডকুমেন্টগুলোকে আমরা পুরো ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে যাচ্ছি, দিয়ে টপ কে ডকুমেন্টস আমরা রিট্রিভ করছি। তাহলে ওই যে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করছিলাম কিসের ওপর বেস করে, ম্যাচিং স্কোরের ওপর বেস করেই তো করছিলাম ইনফরমেশন রিট্রিভালে। ঠিক সেই জিনিসটাই বলছি, সিলেক্টিং আ সামারি কনসিস্টিং অফ সেভারাল সেন্টেন্সেস। তাহলে এই যে বলছে যে স্কোরিং সেন্টেন্সেস বেসড অন দ্যাট রিপ্রেজেন্টেশন, বুঝতে পারলি ব্যাপারটা? মানে স্কোরের ওপর বেস করেই কিন্তু আমরা জিনিসটা সামারিটাকে করছি। এবার সেই টপ কে এলিমেন্টস আমাকে বাঁচতে হবে, ওই র্যাঙ্ক রিট্রিভালের মতোই, ঠিক আছে। এবার অ্যাপ্রোচ কি কি বলেছে, ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন, স্কোরিং সেন্টেন্স, সিলেক্টিং দ্য সামারি,
টপিক রিপ্রেজেন্টেশন এই অবধি বলছি আজকে, বলছি, আবার সানডে বলবো বাকিটা। হ্যাঁ, তো দেখ এখানে বলছে টপিক রিপ্রেজেন্টেশন অ্যাপ্রোচেস। এটা কি না, ফার্স্ট ডিরাইভ অ্যান ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন অফ দ্য টেক্সট দ্যাট ক্যাপচার্স দ্য টপিকস ডিসকাসড ইন দ্য ইনপুট। এটা তো বুঝতেই পারছিস যে টেক্সটটা কি কনভে করতে চাইছে সেইটা কে আমরা আগে হাইলাইট করছি, যে কি কি টপিক সেটা হাইলাইট করতে চাই, মানে কি টপিক কনভে করতে চাইছে। আর বেসড অন দিস রিপ্রেজেন্টেশন অফ টপিকস সেন্টেন্সেস ইন দ্য ইনপুট ডকুমেন্ট আর স্কোরড ফর ইম্পর্টেন্স। তাই না? আমি যে কোয়ারিটাকে ফর্ম করেছি সেইটার ওপর বেস করেই তো আমি স্কোরিংটাকে জেনারেট করব, বেসড অন দিস রিপ্রেজেন্টেশন অফ টপিক সেন্টেন্সেস ইন দ্য ইনপুট ডকুমেন্ট আর স্কোর ফর ইম্পর্টেন্স। মানে স্কোরিংটা ইম্পর্টেন্সের ওপর বেস করেই হচ্ছে, সেই জন্যই ডিসেন্ডিং অর্ডারে সর্ট করেছিলাম আর টপ কে এলিমেন্টস আমরা তুলেছিলাম। মনে করে দেখ, সেম ওই র্যাঙ্ক রিট্রিভালের জিনিস, সেম র্যাঙ্ক রিট্রিভাল। তাহলে র্যাঙ্কটা কিসের ওপর ছিল? সিমিলারিটি স্কোর। এখানেও তাই। এবার ইন্ডিকেটর রিপ্রেজেন্টেশন অ্যাপ্রোচেস বলছে দ্য টেক্সট ইজ রিপ্রেজেন্টেড বাই আ ডাইভার্স সেট অফ পসিবল ইন্ডিকেটরস of importance which do not aim at discovering topicality. And these indicators are combined very often using machine learning techniques to score the importance of each sentence. Indicator representation. কি বলছে? the text is represented by a diverse set of possible indicators. এটা এক্সাম্পল ছাড়া বোঝানো যাবে না, আসছে একটু পরেই। A summary is produced choosing the sentences that will go in the summary one by one or globally optimizing the selection. হ্যাঁ, চুজিং দ্য বেস্ট সেট অফ সেন্টেন্সেস টু ফর্ম আ সামারি। মানে যেই সেন্টেন্সগুলো একদম মানে ম্যাচিং স্কোর হাই থাকবে সেইগুলোই হবে আমার সামারি। ওটাই বলেছে যে সামারি ওয়ান বাই ওয়ান করছে। Summary is produced choosing the sentences that will go in the summary one by one or globally optimizing the selection. Is a intermediate representation. A topic representation approaches, এই যে topic words, হ্যাঁ, lexical chain approaches, তারপরে হচ্ছে latent semantic analysis আর Bayesian topic models LDA। এগুলো পরে বুঝতে পারবি। এই যে topic words approaches in which the topic representation consists of a simple table of words and their corresponding weights, with more highly weighted words being more indicative। তাই না? ওই যে দেখ সেই TF-IDA পড়িয়েছিলাম, হ্যাঁ, যেই ওয়ার্ডটার ওয়েট যত বেশি হবে সেটা মোর ইন্ডিকেটিভ হবে সেই টপিকটার জন্য। মানে ওর ওয়েট যত বেশি হবে তত বোঝা যাবে যে টপিকটা আরো ইন্ডিকেশনটা সেটার বেশি দিচ্ছে। আর তারপর কি লেক্সিক্যাল চেন অ্যাপ্রোচেস, এই যে in which a thesaurus such as word date is used to find topics or concepts of semantically related words and then give weight to the concepts. So word net use করেও আমরা এরকম thesaurus ইউজ করেও এরকম টপিক গুলোকে সিম্যান্টিক্যালি কোনটা কার সাথে কি রিলেটেড সেইটাকে আমরা জেনারেট করতে পারি। as a latent semantic analysis in which patterns of word coherence, patterns of word co-occurrence are identified and roughly construed as topics. আরেকটু ডিসকাস করলে ভালো হতো, আরেকটু ইলাবোরেট ভাবে। Bayesian topic model in which the input is represented as a mixture of topics and each topic is represented as a table of word probability for that topic. আচ্ছা, আর আমি না আরেকটু খুঁজে রাখি দেখি এইগুলোকে আর ভালোভাবে কিছু বলেছি কিনা, একটু আমি খুঁজে রাখি। কোনো ডকুমেন্ট আর পেলাম না জানিস, কোনো স্টাডি মেটেরিয়াল আমি খুঁজে পাইনি, সকাল থেকে খুঁজেছি। আচ্ছা, আমি দেখি যদি এগুলোর ওপর একটু খুঁজে পাই। টপিক রিপ্রেজেন্টেশন অ্যাপ্রোচেস, এই দেখ সেই TF-IDA ওয়ার্ড প্রবাবিলিটি এগুলোই আসছে। হাইস্ট প্রবাবিলিটি ওয়ার্ড, এই দেখ TF-IDA সেই জিনিসগুলোই আসছে। এই টার্মের ওয়েট বার করা মানেই এই যে আমরা যখনই কোনো টার্মের ওয়েট বার করছি তখনই এই মেট্রিক্সগুলোই কাজে লাগাচ্ছি, TF-IDA নিয়ে তারপর সেগুলোকে সর্ট করে উপর থেকে যে কটা ইয়ে চাইছি সে কটাকে তুলে নিচ্ছি ডকুমেন্টস। দেখি দাঁড়া এগুলো যদি আরেকটু ইলাবোরেট ভাবে পাই কোথাও, সিলেবাসটা দেখি। ইন্ডিকেটর রিপ্রেজেন্টেশন অ্যাপ্রোচেস,
আমি এটা আজকে দিয়ে দিচ্ছি এই ফাইলটা। তারপর আমি দাঁড়া তোদের সিলেবাসটা কি কি আছে একটু দেখি মেনশন করা। সামারাইজেশন কোন কোন টপিক আছে মেনশন করা। এই যে তোদের সিলেবাসটা, এই দেখ টেক্সট সামারাইজেশন, অটোমেটিক সামারাইজেশন, ফ্যাক্টর ডিরেকশন, এক্সট্রাকশন, অ্যাবস্ট্রাকশন, ম্যাক্সিমাম এন্ট্রপি অ্যান্ড এইডেড সামারাইজেশন, কি ফ্রেজ এক্সট্রাকশন, সুপারভাইজড আনসুপারভাইজড লার্নিং, সেন্টেন্স ফিউশন, ডকুমেন্ট সামারাইজেশন, সিঙ্গেল মাল্টি, এটা বলে দিয়েছি, এগুলো বলে দিয়েছি। আচ্ছা এইগুলোর ওপর আমি একটু সার্চ করে করে দেখবো কি মেটেরিয়াল আছে। এগুলো এত ইলাবোরেট ভাবে বলে লাভ নেই, এগুলো নেই। সিঙ্গেল মাল্টি ডকুমেন্ট বলেছি ঠিক আছে, বাট এই যে অ্যাপ্রোচ গুলো বলেছে, এই ইন্ডিকেটর রিপ্রেজেন্টেশন, ইন্ডিকেটর রিপ্রেজেন্টেশন, এই দেখ টপিক রিপ্রেজেন্টেশন, এগুলো কিন্তু দেখছি না তোদের, এই দেখ সিলেবাসে আমি দেখছি না এগুলো। কি ফ্রেজ এক্সট্রাকশন সেটা ঠিক আছে, ঠিক আছে আমি আরেকটু দেখি, আরেকটু ন্যারো ডাউন করে দেখি যদি মেটেরিয়াল পাই। এটা আমি দিয়ে দিচ্ছি আজকে, তোরা দেখ করে, কিন্তু এগুলো ডিটেলে কিছু বলে তো লাভ নেই রে, এগুলো তো নেই। টপিক রিপ্রেজেন্টেশন অ্যাপ্রোচ বল, বা ওই ইন্টারমিডিয়েট ইন্ডিকেটর রিপ্রেজেন্টেশন, এটাও তো দেখছি না। দিয়েছে যে ফালতু বলবি কেন এত কিছু। সিলেক্টিং সামারি সেন্টেন্সেস, মার্জিনাল, ম্যাক্সিমাম মার্জিনাল রিলেভেন্স, এমএমআর, এটা আগের দিনও কিছু একটা বলছিলাম এমএমআর দিয়ে, কোশ্চেন অ্যান্সারিং এমএমআর, এটা একটা কিছু বলেছিলাম। ঠিক আছে, রগ, এই রগ ম্যাট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট। রগটা মনে হয় ওই লাস্ট এটার মধ্যেও আছে, এই যে রগ, রগ ব্লিউ, এটা এই যে এমআরআর ম্যাট্রিক্স গুলোর মধ্যে আছে, কিন্তু সামারাইজেশনে এইগুলো তোদের কাজে লাগবে না, এগুলো মাথার মধ্যে ঢুকি আর কি হবে। ঠিক আছে দেখছি দাঁড়া, হাতে ছোটখাটো কিছু যদি পাই আমি সানডে সকালবেলা ক্লাস করাবো, এটা আজকে দিয়ে দিচ্ছি আপাতত। তোদের আজকে সংস্কৃতি প্রোগ্রাম আছে, সেটা তো আমাকে বললেই পারতিস, তাহলে আমি সন্ধ্যাবেলা আর বুঝতাম না। ঠিক আছে, সামারাইজেশন পার্ট 1 আমি দিয়ে দিচ্ছি প্রেজেন্টেশনটা, তবে আরেকটু দেখি আমি কি পাই। দিয়ে দিলাম পুরোটাই, তবে সবটা লাগবে না, বেছে বেছে পড়বি, একদম সিলেবাসে মডিউল ধরে বেছে বেছে পড়বি, বেকার জিনিস পড়ে মাথাটাকে জাম করবি না। কেন? অনেক কিছুই এর মধ্যে নেই দেখলাম, আবার অনেক কিছুই আছে যেগুলো তোদের সিলেবাসে মেনশন করা নেই, বেকার হয়ে যাচ্ছে জিনিসগুলো। দেখো অ্যাটেন্ডেন্সটা, বাকিগুলো কোথায়? ইরফান, আর আরেকটা কে? শেখর। এই ডকুমেন্টটায় আছে ঠিকই, কিন্তু সব তোদের কাজে লাগবে না, বেকার বলে লাভ নেই। আমি আর একটা দিন সময় নিয়ে একটু কিছু খুঁজে দেখি, হ্যাঁ তারপর আমি সানডে দেখছি। ঠিক আছে চল রাখলাম আজকে। হুম।
কোয়ারি বেসটা অনেকটা কোয়েশ্চেন আনসারিং এর সঙ্গেই তো সাদৃশ্য আছে। কোয়ারি মানেই তো কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা কি দিচ্ছি তার উপরই তো বেস করে আমি সামারিটাকে তুলে আনছি। আর আনসার মানে ধর এটা সামারি টাইপের একটা। আমি দেখছি দাঁড়া, আর একটু ভালো যদি কিছু খুঁজে পাওয়া যায়, আমি আর একটু সময় নিয়ে খুঁজি, পেলে আমি রোববার দিন দিয়ে দেবো। ওকে, আসছি, হ্যাঁ, রাখলাম।